আই গেস দেখা যাচ্ছে। সো লাস্ট ক্লাসে আমরা মোটামুটি কিছু জিনিস দেখেছি, যেরকম আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ গুলো দেখেছি। ডেটা টাইপের মধ্যে আমরা দেখলাম মেইনলি প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ দুই ভাগে ভাগ করে। প্রিমিটিভ আর নন প্রিমিটিভ বলতে এখানে হচ্ছে প্রিমিটিভের মধ্যে ডিরেক্টলি ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো স্টোর হয়, আর নন প্রিমিটিভের মধ্যে ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু না স্টোর হয়ে একটা লোকেশন মেইনলি স্টোর হয়। সো লোকেশন কি বলতে পারেন, লোকেশন হচ্ছে আপনাদের মেমোরির লোকেশনটা মেইনলি ওখানে স্টোর হয়। তো এটা আস্তে ধীরে আপনারা পরে ভালো মতো বুঝবেন এবং শিখবেন। এই যেখানে হোলস রেফারেন্স, রেফারেন্স বলতে হচ্ছে লোকেশন বোঝায়, যে মেমোরির যেটা লোকেশন আমাদের আছে র্যাম, ওটার লোকেশন যেটা আমি মেইনলি বলি সেটা হচ্ছে ওটা মেইনলি হোল্ড করে এই ডেটা টাইপ গুলো। আর প্রিমিটিভ যেটা সেটা ডিরেক্টলি ভ্যালুটা যেটা সেটাই হচ্ছে হোল্ড করে। এটা প্রিমিটিভ নন প্রিমিটিভ গেল। প্রিমিটিভকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নিউমেরিক আর একটা হচ্ছে নন নিউমেরিক। নিউমেরিক বলতে আমরা নাম্বার যেগুলো সেগুলো বুঝি। নাম্বার আমার দুই রকমের হতে পারে, একটা হোল নাম্বার আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। হোল নাম্বারের সাইজ অনুযায়ী যে আমার নাম্বারটা কত বড় হবে, কোন রেঞ্জের মধ্যে হবে, সেটার উপর ডিপেন্ড করে আমাকে হোল নাম্বারকে 4 ভাগে ভাগ করা হয়। বাইট, শর্ট, ইন্ট, লং। বাইট, শর্ট, ইন্ট হচ্ছে আপনার ইন্টিজার আর লং হচ্ছে একটা। সো বাইট, শর্ট, ইন্ট, লং কত বিটের। বিট বলতে আসলে এগুলো তো আমাদের ডেসিমেলে দেওয়া আছে, বাইনারি বিট 0101 করে আমাদের কম্পিউটার তো আসলে 0 আর 1ই বুঝে। আমরা ডেসিমেলই ইউজ করবো, বাট কম্পিউটার তো আসলে ওটা যখন মনে করেন কম্পাইল করে আমরা রান করি ওটা ওরা বাইনারিতে কনভার্ট করে। সো ওই রকম করে এখানে বলা হয়েছে যে কে কত বিটের ইন্টিজার আসলে স্টোর করতে পারে। সবচেয়ে ছোট হচ্ছে বাইট, সবচেয়ে বড় হচ্ছে লং। এই যে এই রেঞ্জের মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত, এই রেঞ্জ পর্যন্ত ও স্টোর করতে পারে। আমরা ইউজুয়ালি ইন্টিজার যেটা সেটাকেই ইউজ করে থাকি, কারণ এই রেঞ্জের মধ্যে আমরা যেগুলো নাম্বার ইউজ করি হয়ে যায়। তো এগুলো হচ্ছে আপনাদের হোল নাম্বার। আর ফ্র্যাকশনের মধ্যে থাকে ফ্লোট অ্যান্ড ডাবল। ডাবল বেশি বড় ভ্যালু মানে রাখতে পারে, ফ্লোট ওর চেয়ে একটু কম এই রেঞ্জটাতে ধরতে পারে। সো আমরা আসলে দুটেই ইউজ করি, ডাবল ফ্লোট, এটা আসলে সমস্যা হয় না। সো ফ্লোট ডাবল এখানে ইউজ করছি। এছাড়া থাকে আমাদের বুলিয়ান আর ক্যারেক্টার। বুলিয়ানের মধ্যে থাকে ট্রু অথবা ফলস, দুইটার মধ্যে যে কোনো একটা ভ্যালুকে আমরা স্টোর করতে পারি। আর ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার হচ্ছে আপনার অ্যালফাবেটও হতে পারে, তারপর নাম্বার গুলোকে আমরা ক্যারেক্টার আকারে রিপ্রেজেন্ট করতে পারি। সো একটা একটা করে যেগুলো ভ্যালু সেগুলোকে আমরা বলছি ক্যারেক্টার। ক্যারেক্টারকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখি, যেরকম এভাবে লিখি ক্যারেক্টার সি ইকুয়াল সিআর ইকুয়াল, মনে করেন বললাম এ। এটা হচ্ছে আমার একটা ক্যারেক্টারকে, সিআর নামের একটা ভ্যারিয়েবল আছে, তার মধ্যে এ ক্যারেক্টারকে আমি রাখলাম। অথবা এখানে যদি আমরা নাম্বারও রাখতে পারি এভাবে, ক্যারেক্টার আকারে আমি 9টাকে রাখলাম। 9 কিন্তু এখন আমার নিউমেরিক ভ্যালু না, এটা একটা আমার ক্যারেক্টার হয়েছে। সো এটা হচ্ছে আমার ক্যারেক্টার আমরা বলছি। আর থাকে হচ্ছে আপনার বুলিয়ান, এটা তো ট্রু ফলস থাকছে। এছাড়াও আমাদের থাকে স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আমার অনেকগুলো ক্যারেক্টারকে পাশাপাশি রেখে, মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে আসলে আমরা বলি স্ট্রিং। স্ট্রিং এর আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখি। কিরকম, আমরা যদি একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নেই, আগে আমরা জানি যে কিভাবে লিখতে হয়। স্ট্রিং ডেটা টাইপ দিতে হয়, ভ্যারিয়েবলের নাম দিতে হয়, আমি দিলাম নেম বা কোর্স নেম, আমি দিলাম কোর্স নেম, সি নেম দিলাম ইকুয়াল, কোর্স নেম আমার হচ্ছে সিএসসি 110। সো এটা হচ্ছে একটা স্ট্রিং। স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার। একটার বেশি যখন ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টারগুলোর মধ্যে আপনার অ্যালফাবেটও থাকতে পারে, নিউমেরিক ভ্যালু থাকতে পারে, আরো অনেক কিছুই থাকতে পারে স্ট্রিং এর মধ্যে, স্পেশাল ক্যারেক্টারগুলোও থাকতে পারে। তো এটা হচ্ছে আমরা বলছি স্ট্রিং। স্ট্রিংকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখতে পারি। এছাড়াও থাকে অ্যারেস। অ্যারেস নিয়ে হচ্ছে আপনাদের পুরোপুরি একটা আলাদা ক্লাসই হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো ভ্যারিয়েবল গুলো দেখলাম, ওরা কি করে, এই একটা ভ্যারিয়েবলের মধ্যে একটাই ভ্যালু স্টোর করে। দেখেন একটা মাত্র ভ্যালু স্টোর করেছে। অথবা এর আগে যখন আমরা একটা নাম্বার স্টোর করছিলাম, একটা নাম্বার স্টোর করতে পারি। বাট অ্যারে যেটা করে, ও একটা ভ্যারিয়েবলের মধ্যে, মানে একটা ভ্যারিয়েবল, অ্যারে হচ্ছে অ্যারের মধ্যে আমরা একটা ভ্যালু না রেখে একই ডেটা টাইপের অনেকগুলো ভ্যালুকে স্টোর করতে পারি। দেখেন এখানে 4টা ভ্যালুকে স্টোর করতে পেরেছি। কালেকশন অফ ফিক্সড নাম্বার অফ ভ্যালুস অফ সিমিলার ডেটা টাইপ।
সেম ডেটা টাইপের অনেকগুলো ভ্যালুকে আমি এখানে স্টোর করতে পারবো। বাট ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি, আর অ্যারের মধ্যে সেম ডেটা টাইপের অনেকগুলো ভ্যালুকে আমরা স্টোর করতে পারি। সো এটা নিয়ে আসলে আমরা অ্যারে নিয়ে আমরা পরে জানবো। সো এটা ছিল আমাদের ডেটা টাইপ। এরপরে আমরা দেখেছিলাম যে ভ্যারিয়েবল আমরা কিভাবে লিখি। ভ্যারিয়েবল বলতে আমরা কি বুঝেছিলাম? ভ্যারিয়েবল বলতে বুঝেছিলাম যে একটা কন্টেইনার, যে কন্টেইনারের একটা নাম থাকে। সো আমাদের একটা মাত্র ডেটা যদি আমরা স্টোর করতে চাই, কোনো একটা ডেটা, সেটাকে আমরা ওই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। সো ভ্যারিয়েবলে আমরা লিখি কিভাবে? ভ্যারিয়েবলকে আমাকে ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজ দুটোই করতে হয়। কিভাবে? অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। আমরা দুই ভাবে শিখেছিলাম যে আগে ডেটা টাইপ, এই যে ডেটা টাইপ দিতে হয়, তারপর ভ্যারিয়েবলের নেম দিতে হয়, দিয়ে আমাদের মনে করেন এখানে সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে আমার ডিক্লেয়ারের পার্টটা হলো। সো এটা হচ্ছে আমার ডিক্লেয়ারের পার্ট। ডিক্লেয়ার করলাম যে এই নামের একটা ভ্যারিয়েবল আমি এখন ইউজ করব, নাম্বার নামের একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমি এখন ইউজ করব, এটা হচ্ছে ডিক্লেয়ার করলাম। করার পর ইনিশিয়ালাইজ বলতে ওই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু স্টোর করব। এখন স্টোর করা বলতে কি? অ্যাসাইন করা। এজন্য আমরা এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি। এই যে এখানে এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর, যে নাম্বার অ্যাসাইনমেন্ট অপারেটর 5। তার মানে এখানে মানে কি বোঝায়? যে রাইট সাইডে যে যখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর পাবো, রাইট সাইডে যে ভ্যালুটা আছে ওটা লেফট সাইডের ভ্যারিয়েবলের মধ্যে বসে যাবে। সো নাম্বার নামের এই ভ্যারিয়েবলের মধ্যে বসে গেল 5, এটা স্টোর করে ফেললাম। পরে নাম্বারটাকে আমরা যদি প্রিন্ট দিই 5 আমার প্রিন্ট হবে। তো এটা দুই লাইনে করা যায়, ডিক্লেয়ার আর ইনিশিয়ালাইজ, অথবা আমরা এক লাইনেও করতে পারি। কিভাবে? ডেটা টাইপটা দিতে হয়, তারপর ভ্যারিয়েবলের নামটা দিতে হয়, অ্যাসাইনমেন্ট অপারেটর বা ইকুয়াল যেটা আমরা শিখেছি, আর এবারে সে ভ্যালুটা দিব। সো এর আগের মতোই, যে এই অ্যাসাইনমেন্ট অপারেটর যখনই থাকবে, আমার যত ক্যালকুলেশন থাকুক না কেন সেটা আগে করব, করে ক্যালকুলেশন শেষ করে ওই রেজাল্টটাকে আমরা তারপরে এখানে অ্যাসাইন করব। এবং আমাদের একটা ফাইলের মধ্যে সেম নামের কিন্তু অনেকগুলো একটাই ভ্যারিয়েবল থাকা যাবে, মানে যতগুলো ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করব সবগুলো কিন্তু ইউনিক নেম হতে হবে। আমি সেম নামের আরেকটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করতে পারবো না। এই ভ্যারিয়েবলটাকে আমরা ইউজ করতে পারবো, বাট আবার আমি একটা সেম নামের আরেকটা ভ্যারিয়েবল আবার ডিক্লেয়ার করতে পারবো না। সো ভ্যারিয়েবল নিয়ে এগুলো ছিল মোটামুটি আমাদের লাস্ট ক্লাসেরই পড়া। এটা নিয়ে কারো কোনো সমস্যা? আচ্ছা, এখন আমরা একটু দেখি ভ্যারিয়েবল নেমিং কনভেনশন। এই যে আমরা এখানে সব সময় যে ভ্যারিয়েবলের নেম গুলো লিখছিলাম, এই যে আমি লিখেছি নাম্বার, অথবা এখানে আপনি ভ্যারিয়েবলের মধ্যে এভাবে লিখতে পারেন নেম। আপনি দিলেন যে স্ট্রিং নেম, মনে করেন আমি আমার নাম লিখলাম আনিকা। সো আমি এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলটার নেম, আসলে এটা ভ্যারিয়েবলের নেমই হচ্ছে নেম এটা। এখন আমি যা ইচ্ছা তাই এখানে ভ্যারিয়েবলের নেম হিসেবে লিখতে পারবো না, অথবা আমার যে কোনো ভ্যালু দিয়ে আমি এখান থেকে স্টোর মানে স্টার্ট করতে পারবো না। এই জায়গায় আমার কিছু নেমিং কনভেনশন আছে যেটা ফলো করে আমি এখানকার ভ্যারিয়েবলের নামটা দিতে পারবো। কিরকম নেমিং কনভেনশনটা? প্রথম যেটা, সেটা হচ্ছে মাস্ট বিগিন উইথ লেটার্স, যে আমাদের ভ্যারিয়েবলের নামটা যেটা অবশ্যই লেটার দিয়ে শুরু হতে হবে, অথবা ডলার সাইন দিয়ে শুরু হতে হবে, অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। তার মানে কি? আমরা একটা ভ্যারিয়েবলের নাম কিভাবে শুরু করতে পারবো, স্টার্ট করতে পারবো? হয় আমাকে আপার কেস লেটার, বড় হাতের এ থেকে জেড, যে কোনো ধরনের অ্যালফাবেট আমরা ইউজ করতে পারবো স্টার্টিং এর ক্ষেত্রে, অথবা লোয়ার কেস এ থেকে জেড এটা ইউজ করতে পারবো, অথবা ডলার সাইন এটা দিয়ে স্টার্ট করতে পারবো, অথবা আন্ডারস্কোর এটা দিয়ে স্টার্ট করতে পারবো। সো এগুলো দিয়ে আমরা স্টার্ট করতে পারবো। দেখেন এখানে আমার নাম্বার এটা দিয়ে স্টার্ট করেছে। সো এখানে এন যেটা, এই যে এন, এটা কিন্তু একটা লেটার অ্যালফাবেট, সেজন্য এটা আমার কিন্তু ঠিক হয়েছে। আর তারপরেরটাতে দেখেন ওরা কি করেছে, আমার ভ্যারিয়েবলের নেমটা লিখেছে এরকম যে পার্সেন্ট নেম। সো এটা কি আমার ভ্যালিড নাম্বার মানে নেম হয়েছে? কেউ একটু বলবেন? বা ভ্যালিড যদি না হয় তাহলে কেন না? স্যার একটু বলেন কেউ।
পার্সেন্টেজ সাইন ইউজ করা যাবে না। ইয়েস, পার্সেন্টেজ দিতে পারবো না, বাট এর জায়গায় কিন্তু আমরা যদি ডলার সাইন দিতাম তাহলেও কাজ করতো, আন্ডারস্কোরও যদি দিতাম তাহলেও দিত, মানে তাহলেও হতো। সেজন্য কিন্তু আমার এটা হচ্ছে না। এবং এর পরেরটাতে দেখেন স্টার্ট করেছে নাম্বার দিয়ে, আমরা নাম্বার পরে ইউজ করতে পারবো, যে এইরকম যে আমার ভ্যারিয়েবলের নেমটা এরকম হতে পারে যে নাম্বার ওয়ান, আমার ভ্যারিয়েবলের নেম এইরকম হতে পারে, আমরা নাম্বারটাকে পরে ইউজ করতে পারবো, এই নাম্বারটাকে, বা নেম ওয়ান আমি যদি মনে করেন দেই নেম ওয়ান, এই নাম্বারটাকে আমি পরে ইউজ করতে পারবো, বাট প্রথমে আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারবো না। আমার স্টার্টিংটা অবশ্যই লেটার্স, ডলার সাইন অথবা আন্ডারস্কোর দিয়ে হতে হবে। ক্যান হ্যাভ নাম্বারস এক্সেপ্ট অ্যাট দ্য স্টার্ট, যে আমরা মনে করেন নাম্বার ইউজ করতে পারবো, বাট প্রথম লেটারটা যেটা নেমের সেটা নাম্বার হওয়া যাবে না। নাম্বার, আমার নেম হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে আমার, আপনি এক জায়গায় লিখলেন নাম ওয়ান, আবার পরেরটাকে যখন ইউজ করছেন তখন এইভাবে লিখছেন, সেটা কিন্তু চলবে না। কিরকম, মনে করেন আপনি এক জায়গায় লিখেছেন, ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ এভাবে করেছেন যে ইন্ট নাম ওয়ান ইকুয়াল 5, এরপরে আপনি এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। কিভাবে প্রিন্ট করবেন আমরা জানি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, প্রিন্ট লাইন, কত আমি প্রিন্ট করব, এই ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করতে চাই নাম ওয়ান, বাট আপনি প্রিন্ট করার সময় দিলেন এইরকম, তাহলে কি হবে? তাহলে কিন্তু না, হবে না, আমার হবে এরর না। দিবে, কারণ এখানে এনটা আপনি বড় হাতের দিয়েছেন, বাট এখানে হচ্ছে এনটা আপনি ছোট হাতের দিয়েছেন, তো এটা কিন্তু সেম ভ্যালুই, মানে সেম নাম বুঝায় না। তো অবশ্যই আপনাকে এখানে এনটাকে বড় হাতের দিতে হবে। এটাকে বলে কেস সেনসিটিভিটি। জাভা এটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। অনেক ল্যাঙ্গুয়েজ আছে কেস সেনসিটিভ না, যে আপনি এখানে এইভাবে দেন, এখানে মানে ছোট হাতে দেন, ওটা ম্যাটার করে না, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে বলা হচ্ছে সেকেন্ড যেটা, ক্যান নট কন্টেইন হোয়াইট স্পেসেস। হোয়াইট স্পেস বলতে কি বোঝায়, মনে করেন আপনি লিখেছেন নাম ওয়ান, এখন আপনি এটা একটা কাজ করলেন যে যে এখানে আপনি একটা স্পেস দিয়ে দিলেন, এটা হবে না, যে আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে এরকম একটা স্পেস থাকা যাবে না, এটাকে বলা হচ্ছে হোয়াইট স্পেস। আমরা যেটা স্পেস চিনি এটাকে বলা হয় হোয়াইট স্পেস, এরকম থাকা যাবে না। আপনি হয় একসাথে দিয়ে দিবেন, না হলে আপনি এভাবে আন্ডারস্কোর দিয়ে দিবেন। এছাড়া মনে করেন আপনাকে দুটো ওয়ার্ড আছে, আপনি চাচ্ছেন যে আপনার ভ্যারিয়েবলের নেমের মধ্যে দুটো ওয়ার্ড থাকবে, কিরকম, আপনি মনে করেন নাম ওয়ান, আপনি এটাকে ভ্যারিয়েবল হিসাবে লিখতে চান, আপনি কি দুটো ওয়ার্ড যেহেতু আছে আপনি হোয়াইট স্পেস দিতে পারেন না, তাহলে কি করতে পারেন, হয় আপনি এখানে আন্ডারস্কোর দিতে পারেন, এইভাবে লিখতে পারেন, অথবা সেম জিনিসটাকে আপনি এভাবেও লিখতে পারেন, যে নাম, সেকেন্ড ওয়ার্ডটা তো ওয়ান, সো ওয়ান এর ওটাকে আপনি বড় হাতের দিয়ে দিলেন। ঠিক আছে, দুটো ওয়ার্ড যখন আপনি একসাথে মার্জ করে একটা নাম মানে ভ্যারিয়েবলের নেম বানাচ্ছেন, সেকেন্ড ওয়ার্ডের আমরা নামটাকে আসলে এখানে স্টার্ট করি আসলে আমরা ছোট হাতের দিই। ঠিক আছে, এই জায়গায় মানে ভ্যারিয়েবল এরর দিবে না, নর্মালি আসলে আমরা ছোট হাতের লেটার দিয়েই স্টার্ট করি, লোয়ার কেস লেটার দিই। তো প্রথমটা দেখেন আমি নাম লিখলাম, সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ওয়ান, যেহেতু আপনি স্পেস দিব না, আন্ডারস্কোর দিতে চাচ্ছি না, আন্ডারস্কোর দিয়ে আমরা এখানে শিখেছি, তো সেকেন্ড ওয়ার্ডটার আমি ফার্স্ট যেটা লেটার সেটাকে আমি বড় হাতে দিয়ে দিলাম। সো এটা হচ্ছে নাম ওয়ান। এখন এরকম দুটোই আপনারা ইউজ করতে পারেন যদি একের বেশি ওয়ার্ড দিয়ে আপনি ভ্যারিয়েবলের নেমটা লিখেন। সো এটাকে বলা হয় ক্যামেল কেস, এই যে এটাকে, যে আমার সেকেন্ড ওয়ার্ড যেটা সেটার ফার্স্ট লেটারটা আপনি বড় হাতে দিলেন। আপনি এটাকে আরো ওয়ার্ড যদি থাকে সেটাও করতে পারেন, যে নাম ওয়ান গিভেন, দেখেন আমি তিনটা ওয়ার্ড দিয়ে করেছি, তো তিনটা ওয়ার্ডেরই ফার্স্টটা আমি স্মল লেটার সবগুলো দিয়ে করেছি, সেকেন্ড ওয়ার্ডের আমি ফার্স্ট লেটারটা বড় হাতে দিয়েছি, থার্ড ওয়ার্ডেরও ফার্স্ট লেটার যেটা সেটা আমি বড় হাতে দিয়েছি। এটাকে বলা হয় ক্যামেল কেসিং। আপনি এইভাবেও লিখতে পারেন, অথবা আপনি আন্ডারস্কোর দিয়ে দিয়ে লিখতে পারেন, যে আপনার যতগুলোই ওয়ার্ড থাকুক না কেন সবগুলোকে আপনি আন্ডারস্কোর দিয়ে দিয়ে কানেক্ট করবেন। এটা আপনি কোডের ক্ষেত্রেও করবেন, এবং আপনি যখন ফ্লো চার্ট করবেন তখনও এভাবেই করবেন। ফ্লো চার্টেও কখনো আপনারা হোয়াইট স্পেস ভ্যারিয়েবল নেমের মধ্যে রাখতে পারবেন না। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে?
কারো কোনো প্রশ্ন? নো ম্যাম। ওকে, এই যে দেখেন এখানে স্পেস দিয়েছিল সেজন্য বলা হচ্ছে রং। এবং আরেকটা জিনিস আপনারা করতে পারবেন না, ভ্যারিয়েবলের মধ্যে রিজার্ভ কিওয়ার্ড যেগুলো জাভার সেগুলো ইউজ করতে পারবেন না। রিজার্ভ কিওয়ার্ড বলতে আসলে কি বোঝায়? জাভা যখন মনে করেন এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, এটা যখন বানানোর সময় কিছু ওয়ার্ড অলরেডি আছে বানানোর সময়, যেরকম মনে করেন আমরা লাস্ট ক্লাস দেখেছিলাম আমাদের একটা কোড লিখতে হলে আমাকে কি করতে হয়, পাবলিক ক্লাস, ক্লাসের নেম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এইভাবে লিখতে হয়। তো আমি এটা দেখাই, ক্লাস নেম আমি দিলাম ভ্যারিয়েবলস include main, ওকে, এই যে দেখেন এই যে এই যে পাবলিক ক্লাস, তারপরে যে স্ট্যাটিক ভয়েড, এই যে এগুলো যে কিউ আছে এগুলো হচ্ছে আপনাদের কিওয়ার্ড, যে জাভা ল্যাঙ্গুয়েজ তৈরি করার সময় এই কিওয়ার্ড গুলো অলরেডি ইউজ করা হয়েছে। সো আপনারা এইভাবে কোনো ভ্যারিয়েবলের নেম লিখতে পারবেন না। লাইক এরকম ইন্ট আপনি ভ্যারিয়েবলের নেম দিতে চাচ্ছেন পাবলিক ইকুয়াল 3, এটা কাজ করতে পারবেন না, কারণ পাবলিক যেটা অলরেডি জাভার একটা রিজার্ভ কিওয়ার্ড। তো এইরকম টাইপের কোনো ভ্যালু মানে নেম আপনি ইউজ করতে পারবেন না। আর কি কি নেম আমি পারবো না আপনারা এখানে দেখে নিতে পারেন, অথবা আপনি যদি কোনো ওয়েবসাইটে জাস্ট জাভা রিজার্ভ কিওয়ার্ড যদি দেখেন তাহলে বুঝবেন, যেগুলো একটু দেখে নেবেন যে এগুলো আসলে ইউজ করতে পারবেন না। শুড বি মিনিংফুল, সিঙ্গেল ক্যারেক্টার ভ্যারিয়েবল নেম শুড বি অ্যাভয়েডেড। তো আপনাদের যে ভ্যারিয়েবল গুলো লিখবেন যেই কাজের জন্য সেটা অবশ্যই একটু মিনিংফুল লিখবেন। মনে করেন আপনি কিসের জন্য, একটা নাম্বারের জন্য আপনি চাচ্ছেন যে আমি একটা নাম্বারের জন্য ভ্যারিয়েবল লিখবো, সো আপনি লিখলেন ইন্ট, অথবা আপনি মনে করে চাচ্ছেন যে একটা প্রাইস স্টোর করবেন, যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস স্টোর করছি, আপনি লিখলেন ইন্ট এক্স ইকুয়াল 500। বাট পরে মনে করেন 100 লাইন কোড করার পর আপনি এক্সটাকে বারবার ইউজ করার পর আপনাকে আরেকজন যখন এই কোডটা দেখতে আসলো, ও কিন্তু এই এক্স ইকুয়াল 500 এটা বুঝবে না যে এক্স দিয়ে আপনি কি বুঝাচ্ছেন। সো আপনি একটু মিনিংফুল লিখবেন। সো এক্স এর জায়গায় আপনি যদি এভাবে লিখেন ইন্ট প্রাইস ইকুয়াল 500 এবং এটাকে যদি ইউজ করেন তাহলে কিন্তু যে কেউ আপনার কোডটা দেখলে বুঝতে পারবে যে এটা প্রাইস বোঝায়। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের কাছে এখন মনে হচ্ছে যে না এক্স দিলে তো লেখাটা একটু ছোট হয়, তাড়াতাড়ি হতে পারে, বাট এই মিনিংফুল বা মানে ভালো কোড এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা পরে যখন জব করতেও যাবেন আপনাদের কোডটা সুন্দর হতে হবে, ভালো হতে হবে। লাইক দুইজন মনে করেন কোড করলেন, একজন জাস্ট আই জে কে এরকম নামের ভ্যারিয়েবল দিয়ে পুরো কোডটা করে ফেললেন, আরেকজন সুন্দর মানে ভালো মতো মিনিংফুল ভ্যারিয়েবল ইউজ করলেন, তারপর হচ্ছে এখানে ইন্ডেন্টেশন মেনটেন করলেন। সো অবশ্যই একটা কোড দেখতে সুন্দর হতে হবে বোঝার জন্য। তো এগুলো একটু প্রথম থেকেই ট্রাই করেন আপনারা, যেহেতু 110 এ আছেন। সো এখন থেকে যদি এগুলো প্র্যাকটিস করেন পরে আসলে আপনাকে এটা নিয়ে বারবার চিন্তা করতে হবে না, আপনার হাতে অটোমেটিক্যালি চলে আসবে। সো এখন থেকে এগুলো একটু ভালো মতো ট্রাই করবেন, ল্যাবেও যাতে আপনারা রিজার্ভ মানে মানে কি বলবো ইন্ডেন্টেশন মেনটেন করেন, আর মিনিংফুল ভ্যারিয়েবল যেগুলো ইউজ করার ট্রাই করবেন সব সময়। সো এখানে আসলে এই পর্যন্তই ছিল, আমরা ভ্যারিয়েবল কিভাবে লিখি, ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা টাইপ। এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমরা একটু প্রিন্ট করেও দেখতে পারি ডেটা টাইপ গুলো, মনে করেন কি কি টাইপের ডেটা আছে সেগুলো এখানে দেওয়াই আছে। ইন্ট num1 ইকুয়াল 5, আপনি প্রিন্ট করলেন num1, কম্পাইল রান, এটা হচ্ছে আপনার ফার্স্ট যেটা ভ্যালু সেটা। এরপরে আপনি চাচ্ছেন আমি একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল স্টোর করব, ডাবল num2 ইকুয়াল 5.5, এরপর আপনি এটাকে প্রিন্ট করবেন।
কম্পাইল রান 5.5। সো এইভাবে আপনি ডাবলের জায়গায় যদি ফ্লোট ইউজ করেন, ফ্লোটও আপনার সেম জিনিসই দিবে। ফ্লোটের মধ্যেও কি হলো, আচ্ছা এটা এখানেই থাক। আরেকটা জিনিস দেখেন, আপনি যদি ডাবল ভ্যারিয়েবলটার মধ্যে শুধুমাত্র 5 স্টোর করেন তাহলে কি হবে কেউ বলতে পারবেন? এখানে কি প্রিন্ট হবে? আমি এটাতে নাম 1 5 প্রিন্ট হলো, নাম 2 এর মধ্যে কত প্রিন্ট হবে? 5ই তো হওয়ার কথা। 5 হওয়ার কথা বাট দুইটা তো একই নাম্বার নেওয়া যাওয়ার কথা না। না, কেন নেওয়ার কথা না? ভ্যারিয়েবলের নেম তো আলাদা। দেখেন ভ্যারিয়েবল সেম নামের হওয়া যাবে না, ভ্যারিয়েবলের নেমটা ভ্যালুটা সেম হতে পারে। আমি কিন্তু যেটা বলেছিলাম সেটা হচ্ছে এইরকম, যে এখানেও আপনি নাম 1 নামে একটা ভ্যারিয়েবল নিয়েছেন, পরে আবার নাম 1 নামে আরেকটা ভ্যারিয়েবল নিয়েছেন, এটা হওয়া যাবে না। ভ্যারিয়েবলের ভ্যালু সেম হতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু নেম সেম হওয়া যাবে না। দুটো আলাদা আলাদা, আপনারা তো কন্টেইনার দুটো সেম নামের আলাদা আলাদা আপনি নিতে পারবেন না, ভ্যালু সেম হতে পারে। কেউ বলতে পারবেন যে নাম 2 যদি আমি প্রিন্ট করি কত প্রিন্ট হবে? Ma'am 5.0. 5.0। দেখেন এখানে কি হচ্ছে, দেখেন জিনিসটা, আমি রাইট সাইডে 5 নিয়েছি, 5 কি একটা ইন্টিজার টাইপের ভ্যালু। সো 5 আমার কন্টেইনারটার নাম হচ্ছে মনে করেন নাম 2। সো আমাকে বলা হচ্ছে 5 নামের একটা ভ্যালু এর মধ্যে রাখো, বাট এই কন্টেইনারটা কোন টাইপের ডেটা স্টোর করতে পারে? ডাবল টাইপের, তাই না? সো যেহেতু ও ডাবল টাইপের ডেটা এখানে স্টোর করতে পারে, ও কি করবে, এই ইন্টিজারটাকে অটোমেটিক্যালি ডাবলে কনভার্ট করবে। তো 5 কে যদি ফ্র্যাকশন আমি করতে চাই কি লিখতে পারবো, কি লিখতে হবে? 5.0। সো রাইট সাইডে আমরা যেটাই দেই না কেন, মানে এভাবে যদি ইন্টিজারও দেই ও অটোমেটিক্যালি এই জায়গাটাতে কনভার্ট করেই নিবে। এটাকে টাইপ কনভার্সনও বলা হয়, এটা অটোমেটিক টাইপ কনভার্সন, যে ইন্টিজার ছিল বাট যেহেতু ও দেখছে যে ভ্যারিয়েবলটা আমার ডাবল টাইপের, সেজন্য ও অটোমেটিক্যালি কনভার্ট করে নেবে। এটা নিয়ে আমরা একটু পরে আবার দেখবো যে কোনটাকে কনভার্ট অটোমেটিক্যালি হয়, কোনটাকে করা যায় না, একটু পরে আমরা আসলে জিনিসটা দেখবো। ঠিক আছে, এরপরে মনে করেন আপনারা যেটা দেখতে পারেন সেটা হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবলটা নিলেন, বুল ইকুয়াল ফলস, আপনি দিলেন। হ্যাঁ, এখানে যদি আপনি ট্রু নেন, দেখেন এখানে সবগুলো কিন্তু ছোট হাতে, ট্রু অথবা ফলস যে কোনো একটা ভ্যালু আপনি যদি বসান এটা এর মধ্যে স্টোর হবে। আপনি যদি এখানে একটা ক্যারেক্টার নিতে চান তাহলে ক্যারেক্টার আপনি নিলেন ভ্যালু ইকুয়াল, ক্যারেক্টার কি আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি না সিঙ্গেল কোটেশনের মধ্যে? ক্যারেক্টার Single. সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখি। সো আমি দিলাম একটা ক্যারেক্টার হচ্ছে এ, এবং এর পরের লাইনে আমি প্রিন্ট করছি যে ভ্যালু এ। এরপরে হচ্ছে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করি, স্ট্রিং এর এসটা কিন্তু বড় হাতের হবে, এটা সবসময় মনে রাখবেন। স্ট্রিং যখন আমরা লিখবো স্ট্রিং এর এসটা বড় হাতের হবে। স্ট্রিং স্পেস দিলাম, আমি দিলাম নেম, আমি আমার নামটাই দেই, ডাবল কোটেশন দিয়েছি আনিকা। এরপর আমি যদি প্রিন্ট দেই,
এটা কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। এরপর এর ভেতরে মনে করেন আমরা স্পেস দিয়েও দিতে পারি, এটা আমার সমস্যা নেই। এভাবে আমরা দিতে পারি এবং সবগুলো এই যে প্রথমে আপনাদের এগুলো একটু ভুল হতে পারে, যারা একদম প্রথম করছেন, এই যে সেমিকোলন যেগুলো দেওয়া আছে সেগুলো দিতে ভুলবেন না, ঠিক আছে? আর কিছু আছে এখানে শর্ট লং, এই যে বাইট শর্ট লং সেম ইন্টিজারের মতো এগুলো আসলে ইউজ করতে পারবেন এই ডেটা টাইপের এই ভ্যালুগুলো দিয়ে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এই যে মনে করেন ফ্লোটের ক্ষেত্রে আপনারা মনে করেন এখানে এত পয়েন্ট এত এফ এটাও লিখতে পারেন। এফ দিয়ে বোঝায় যে এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, এটা তখন এটা এর মধ্যে স্টোর করে দেয়। সো এগুলো মোটামুটি ছিল ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয়, নেমিং কনভেনশন আর ডেটা টাইপ যেগুলো সেটা। এখন আপনাদের এই জিনিসটা দেখাই, আপনারা তো সবাই আই গেস বাক্সে এনরোলড আছেন, তাই না? তো এখানকার ডেটা টাইপ অ্যান্ড ভ্যারিয়েবল ওটার মধ্যে কনসাইজ নোট একটা বলতে একটা পোর্শন আছে, ওটার মধ্যে আপনারা এই যে পিডিএফ যেটা সেটা পেয়ে যাবেন কনসাইজ নোটে। তো এখানে আপনারা আরো অনেক কিছু মনে করেন, এখানে আরো অনেক কিছু দেওয়া আছে, মানে মানে নোটের মতো করেই মেইনলি অনেক কিছু বলা আছে। তো আপনারা এগুলো একটু পড়বেন কোথায় কি বলা হচ্ছে, স্লাইডের গুলোই মোটামুটি স্লাইডের গুলোই মোটামুটি এখানে দেওয়া আছে। এই যে ভ্যারিয়েবল কিভাবে আমরা ডিক্লেয়ার করি, ইনিশিয়ালাইজ করি, এখানে এগুলো নোট করে দেওয়া আছে, কোন ভ্যালুকে আমরা স্টোর করতে পারবো কি পারবো না। আপনারা যদি ফ্লোটটাকে এখানে দেখেন, ফ্লোটটাকে হচ্ছে যখন আমরা স্টোর করব ফ্লোট এ এরকম করে না দিয়ে আপনারা এই জায়গাটাতে দিবেন হচ্ছে এত এফ। ফ্লোটকে যখন স্টোর করবেন তার মধ্যে মানে পয়েন্টটা দিয়ে এখানে হচ্ছে এফ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা মানে এরর আর দিবে না। ওকে স্পেসিফাই করে দিতে হয় যেটা এফ দিয়ে দিতে হয়। বাট ডাবলের ক্ষেত্রে আপনার ওটা দরকার হয় না, আপনি এফ দিলেও হচ্ছে আপনার হয়, মানে না দিলেও জাস্ট ভ্যালুটা দিয়ে দিলে ওটা আপনার কাজ করে। দেখেন এই যে বুলিয়ানের ক্ষেত্রে আপনি ট্রু ফলস যখন দিবেন, ট্রু অথবা ফলস সব কিন্তু ছোট হাতের হতে হবে, যদি এরকম ট্রু দেন তাহলে কিন্তু এটা ইনভ্যালিড হবে। কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা দিয়ে আপনারা দেখতে পারেন। ডেটা টাইপ কনভার্সন, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো আপনারা এই যে এখানে একটা সিরিয়াল দেওয়া আছে, ডাবল, ফ্লোট, লং, ইন্ট, শর্ট, বাইট, এটা সিকোয়েন্সটা কিসের হিসেবে দেওয়া আছে কেউ কি বলতে পারবেন? সিকোয়েন্সটা যে এটার পরে এটা অ্যারো অ্যারো দিয়ে দেওয়া আছে, এখানে এটা আসলে সাইজের ভিত্তিতে দেওয়া আছে। এখানে আমরা যদি যখন আমরা স্লাইডটা দেখেছিলাম, এই যে যখন মনে করেন আমাদের ইন্টিজার, এগুলো তো আমাদের হচ্ছে কি বলবো হোল নাম্বার যেগুলো সেগুলো, ওখানে কিন্তু এটা ছোট থেকে বড়, সবচেয়ে বড় কি লং, ফ্লোটের মধ্যে সবচেয়ে বড় কত ডাবল, তারপর হচ্ছে ফ্লোট। তো এখানে মেইনলি আপনাদের যেটা দেওয়া আছে একদম ফ্লোট মানে হোল নাম্বার এন্ড ফ্র্যাকশনাল নাম্বারের মধ্যে সবচেয়ে বড় থেকে ছোট এখানে এইভাবে দেওয়া আছে। সো সবচেয়ে বড় হচ্ছে ডাবল, তারপর ফ্লোট, তারপর লং, তারপর ইন্টিজার, তারপর শর্ট, তারপর হচ্ছে বাইট। সো এগুলো হচ্ছে ডেটা টাইপের সিকোয়েন্স যেটা সেটা দেওয়া আছে। এখন যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের এটা যদিও বা সেলফ স্টাডি বলা হচ্ছে বাট এটা হচ্ছে আপনাদের সব সময় লাগবে। সেটা কি লাগবে? দেখেন মনে করেন আপনার একটা নাম্বার আছে ইন্ট, আমি এর আগে যেটা মনে করেন একটু দেখালাম যে ইন্ট প্রাইস ইকুয়াল 500, এটা কি ডেটা টাইপ? ইন্টিজার। এখন এটা তো মনে করেন আপনি এই জায়গাটাতে নিলেন, মানে
500 আপনি জানেন যে এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। আপনি চাচ্ছেন 500 কে ডাবলের মধ্যে রাখতে। তো ডাবল কিন্তু বড় একটা, আপনি মনে করে চিন্তা করতে পারেন যে ইন্টিজার টাইপের, আমি যেটা বললাম, ইন্ট হচ্ছে আমার একটা ছোট কন্টেইনার আর ডাবল হচ্ছে একটা বড় কন্টেইনার। সো একটা ছোট নাম্বারকে, মানে যেটা নাম্বার আসলে এখানে হয় রাখা যায়, ছোট একটা নাম্বার ধরেন 500 বা 5, এই ছোট নাম্বারটাকে কি আমি এখানে যদি রাখতে পারি, তাহলে এটাকে আমি বড় জায়গাতেও তো রাখতে পারবো, তাই না? যেগুলো নাম্বার ইন্টিজার সেগুলোকে যদি আমি এখানে রাখতে পারি, তাহলে এই নাম্বারগুলোকে আমি একটা বড় কন্টেইনারের মধ্যেও রাখতে পারবো। এখানেও আমি 5টাকে রাখতে পারবো। সো যেটা এতটুকু জায়গার মধ্যে থাকতে পারে সেটা তো বড় জায়গার মধ্যেও থাকতে পারে। এটা হচ্ছে বেসিক কমন সেন্সই আসলে। সো ইন্টিজারকে আমি ডাবলের মধ্যে রাখতে পারবো, ইন্টিজারকে ফ্লোটের মধ্যে রাখতে পারবো, ইন্টিজারকে আমি লং এর মধ্যে রাখতে পারবো। বাট যখন আমি ইন্টিজারকে আমি ডাবলের মধ্যে রাখছি, তখন কি হচ্ছে, একটু আগে কিন্তু জিনিসটা আমরা দেখলাম কোডের মধ্যে। আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি। তো আমাদের এটা কি ছিল, যে ইন্ট প্রাইস 1 ইকুয়াল 500, এটা দিলাম। তো আমি এরপর এটা প্রিন্ট করে দেই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে দিলাম, এর মধ্যে আমি প্রাইস 1 দিলাম। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, প্রাইস 1 এটার মধ্যে 500 আছে, সেটাকে আমি প্রিন্ট করে দিলাম। এখন আমি কি করব, ইন্ট প্রাইস, সরি ডাবল দেই, এটা ডাবল প্রাইস 2। তো প্রাইস 2 নামে আমি আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, যার মধ্যে আমি কাকে স্টোর করছি, প্রাইস 1। এখন আমি যদি প্রিন্ট করি, তখন কি প্রিন্ট হবে, দেখেন প্রাইস 1 এর মধ্যে কত স্টোর হলো, 500, তাহলে প্রাইস 1 এই কন্টেনারের মধ্যে স্টোর আছে 500। পরে আমরা কি করছি, আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি প্রাইস 2 নামে, এটা ডিক্লেয়ার করলাম, এবং একে আমি কত ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করছি, এখানে আমি কত বসালাম, এই রাইট সাইডে কত ভ্যালু বসেছে, এখানে কত ভ্যালু আছে বলেন তো, এই জায়গায় বসেছে কত, এই জায়গায় শুধুমাত্র এই জায়গাটাতে 500, কারণ এখানে আমার 500 ছিল, এটাকে আমি এই জায়গায় বসিয়েছি। আগে এই জায়গায় মনে করেন যা কাজ হওয়ার রাইট সাইডের কাজ হবে। এখন আমরা দেখলাম যে এই যে টাইপ কাস্টিং অনুযায়ী দেখছি যে আমাদের এটা তো ইন্টিজার, 500 তো একটা ইন্টিজার, ওকে তো আমি কোথায় রাখবো, ডাবলে রাখবো। ডাবল তো একটা ফ্র্যাকশনাল ভ্যালু রাখতে পারে এরকম ডেটা টাইপ। তো প্রাইস আমার এমন একটা, প্রাইস 2 আমার এমন একটা কন্টেইনার যে শুধুমাত্র ফ্র্যাকশনাল ভ্যালু রাখতে পারে, এবং এটা অবশ্যই এই ইন্টিজার ভ্যালুটার চেয়ে বড়, একটা বড় টাইপের কন্টেইনার। সো এ কিন্তু একে রাখতে পারবে, ইজিলি পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন ও যেহেতু ছোট জিনিসকে বড় জায়গায় রাখছে, এটা হচ্ছে বাই ডিফল্ট কাস্টিং হয়ে যায়। দেখেন আমার কি হচ্ছে, 500টাকে যখন আমি প্রাইস 2 এর মধ্যে রাখছি, ওর কিন্তু টাইপটা চেঞ্জ হয়ে এখন ডাবল হয়ে যাচ্ছে। সো এই যে টাইপ চেঞ্জ হওয়া, এটাকে বলা হয় টাইপ কাস্টিং, ভ্যারিয়েবলের টাইপ কাস্টিং। এটা ছিল ইন্টিজার ডেটা টাইপ, এখন সেই 500টারই ডেটা টাইপ হয়ে যাচ্ছে ডাবল। সো এই যে আমরা কি করলাম, একটা ডেটা টাইপের ভ্যালুকে অন্য একটা ডেটা টাইপে রাখছি, এবং ছোট টাইপের ভ্যালুটাকে, ছোট ডেটা টাইপের ভ্যালুটাকে আমরা বড় ডেটা টাইপের, বড় মানে ভ্যালু স্টোর করে এরকম জায়গায় রাখছি। এই জিনিসটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। মানে ছোটটাকে যেহেতু বড়টাতে রাখছি, এটা হচ্ছে অটোমেটিক টাইপ কাস্টিং হয়ে যায়, আপনাকে অন্য কিচ্ছু করতে হয় না। ও কি করে, যেহেতু এটা ফ্র্যাকশনাল ভ্যালু রাখতে পারে, এখানে 500 ছিল, তো ও অটোমেটিক্যালি 500টাকে 500.0 হিসাবে স্টোর করে দেবে। সো আমরা একটু কম্পাইল করে রান করি।
দেখেন। সো এই যে অটোমেটিক হয়ে গেল এই কাজটা, এটাকে কি বলা হয়? ইমপ্লিসিট কাস্টিং বা ওয়াইডেনিং। ওয়াইডেনিং আমরা কখন করতে পারি? যখন দেখেন এই যে ওয়াইডেনিং এর অ্যারোটা এই পাশে দিয়েছে, মানে আমরা এই পাশের কোনো একটা ভ্যালুকে এই পাশে যদি রাখতে চাই, মানে রাইটের কোনো একটা ভ্যালুকে লেফটের দিকের কোনোটাতে যদি রাখতে চাই, যেরকম মনে করেন আপনি শর্ট টাইপের কোনো একটা ভ্যালুকে আপনি ইন্টের মধ্যে রাখতে পারবেন, কারণ শর্টের মধ্যে যেগুলো ভ্যালু থাকে সেগুলো অনেক ছোট ভ্যালু, তার রেঞ্জটা অনেক ছোট, সেটাকে আপনি বড় টাইপের কোনো কন্টেইনারে রাখতেই পারেন। তো ও অটোমেটিক্যালি এই ভ্যালুটাকে বা এর টাইপটাকে কাস্ট করে দেয়, এটাকে বলা হয় ইমপ্লিসিট কাস্টিং। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আপনাকে কিন্তু অন্য কোনো কাজ এক্সট্রা করতে হলো না, দেখেন আপনাকে কিছু বলে দিতে হয়নি এটাকে মানে ডাবল বানাও বা কিছু এরকম করে করতে হয়নি। বাট সেম কাজটা আপনি যদি এভাবে করেন যে মনে করেন আমি এটাকে কমেন্ট করে দেই। সো এটা ছিল আপনার ইমপ্লিসিট কাস্টিং। আমি একটা নতুন ভ্যারিয়েবল নেই যে ডাবল নাম ইকুয়াল 45.56। এখন আমি কি করব? এটা মনে করেন নাম 1 দিলাম। সো ডাবল কি একটা বড় টাইপের কন্টেইনার, বড় স্টোর করতে পারে, রেঞ্জ অনেক বড় রেঞ্জ পর্যন্ত স্টোর করতে পারে। এখন আমি যেটা কাজ করছি, int num2 ইকুয়াল num1। দেখেন ও কি বলছে এখানে, cannot convert from double to int। সো আমার num1 এটা কিন্তু একটা ডাবল টাইপের ডেটা, ঠিক আছে? ও একটা বড় যদিও 56.56 আমি এখানে লিখেছি, বাট ও যখন মনে করেন কনভার্ট করে ব্যাকএন্ডে, ও ওই যে অনেক বড় একটা নাম্বার হিসেবে রাখে, মানে বড় একটা জায়গা ওর জন্য রেখে দেয়। কত বিট মনে করেন ওখানে জন্য 8 বিট আই গেস, সো অত বিট ও ওর জন্য রেখে দেয় বাইনারিতে। তো ওই অত বড় জায়গা, এটা অনেক বড় একটা জায়গা দখল করে আছে। এখন না ইন্টিজার এ কিন্তু অত বড় জায়গা ওর জন্য নাই, ঠিক আছে? তো এখন আমি ডাবল টাইপের একটা বড় ডেটাকে যদি আমি একটা ছোট কন্টেইনারে রাখতে চাই, সেটা তো ওভারফ্লো হয়েই যাবে, আমি তো রাখতে পারবো না। এজন্য কিন্তু ও এখানে আমাকে এরর দিচ্ছে। এখন দেখেন আমি কোন দিকে কাস্টিংটা করতে চাচ্ছি, আমার ইন্টিজার এখানে, ডাবল এখানে, আমি কি করতে চাচ্ছি, এই এই দিকে একটা কনভার্সন করতে যাচ্ছি, ন্যারোইং করতে চাচ্ছি। দেখেন বড় একটা জিনিসকে আমি ছোট জায়গায় রাখতে চাচ্ছি। তো এটা কিন্তু অটোমেটিক হবে না, এটাকে আপনাকে করতে হবে, মানে আপনাকে কনভার্ট করে নিতে হবে এই কাজটাকে। এটাকে যেরকম আমরা ইন্টিজার থেকে ডাবলে করেছিলাম, এটা অটোমেটিকই হয়েছিল, এটাকে বলা হয় ইমপ্লিসিট কাস্টিং। এখন যেটা অটোমেটিক হচ্ছে না, মানে বড় ভ্যালুকে আমি ছোট জায়গায় রাখতে চাচ্ছি, এই যে 45.56 এটাকে আমি বানাতে চাচ্ছি, এটাকে এটা বড় জিনিসকে যেহেতু ছোট জায়গায় রাখতে চাচ্ছি, এটা অটোমেটিক হবে না, এটা আমাকে এক্সপ্লিসিটলি টাইপটাকে কাস্ট বা চেঞ্জ করতে হবে। কিভাবে করব এই কাজটা? দেখেন আমাকে, আমি যে বললাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর এটা, তাই না? সো আগে আমার রাইট সাইডের কাজ হবে। আগে আমাকে যেটা কাজ করতে হবে, এই ডাবলটাকে, এই নাম1 তো একটা ডাবল, এই যে 56.54, এটা তো নাম1 এর মধ্যে স্টোর আছে, এই ভ্যালুটাকে আগে ইন্টিজারে কনভার্ট করতে হবে, দেন ওই নাম্বারটাকে নাম2 এর মধ্যে স্টোর করতে হবে। এই কাজটা আমি কিভাবে করব? আমি নাম1 কে কিসে কনভার্ট করতে চাই? ইন্টিজারে। সেজন্য আমরা যেটা কাজ করব, এই নাম1 এর সামনে একটা ব্র্যাকেট দিব, ওপেন এন্ড ক্লোজিং, এর মধ্যে আমি ইন্ট লিখে দিব। এখন দেখেন কি হবে, এখন কিন্তু আমার এরর দিচ্ছে না। আমি কি করলাম দেখেন, এখানে আমি নাম1 দিলাম, নাম1 এর মধ্যে কত আছে, 45.56 এখানে স্টোর হলো, এবং এর সামনে আমি বলে দিলাম যে নাম1 কে ইন্টিজারে কনভার্ট করো। যখন এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব, তখন আর এর মধ্যে ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে না, এই 45.56টাকে আমি ইন্টিজারে কনভার্ট করব। কি থাকবে তাহলে? তখন শুধুমাত্র 45টা থাকবে, মানে ডেসিমাল পয়েন্টের আগে যে নাম্বারটা সেটা এখানে স্টোর হবে। এখন আমার এতটুকু থেকে আমরা কি কোন ভ্যালু পাই বলেন তো? এতটুকু থেকে
নাম 1 এর মধ্যে ছিল 45.56, শুধু 45? ইয়াস। এখন নাম 1 এর মধ্যে ছিল 45.56, তার আগে যখন আমি ইন্ট দিয়ে দিয়েছি এতটুকু জায়গার মধ্যে স্টোর হয়ে গেল শুধুমাত্র 45। এখন কিন্তু আমার টাইপ কাস্টিং শেষ। এখন শুধুমাত্র 45 কে আমি নাম 2 এর মধ্যে রেখে দিলাম। সো নাম 2 এর মধ্যে স্টোর হলো, দেন আমি নাম 2 কে যখন প্রিন্ট করছি তখন ও সুন্দর মতো 45 টাকে প্রিন্ট করে দিল। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা কি বুঝছি যে আমরা মনে করেন ছোট টাইপের ডেটাকে যখন আমি বড় টাইপের কোথাও রাখতে চাই তখন কিন্তু আমার আর আলাদা করে বলে দিতে হয় না, ও ওখানে সুন্দর মতো ওকে রেখে দিতে পারে। সো ইন্টিজারকে যদি আমি ডাবলের মধ্যে রাখতে চাই ও অটোমেটিক্যালি ওটাকে কনভার্ট করে রেখে দেয়। ইন্টিজারকে যদি আমি ফ্লোটের মধ্যে দিতে চাই ওটাকেও ফ্র্যাকশনাল করে দেয়, জাস্ট এফ দিবেন। আর ইন্টিজারকে যদি আমি লং এর মধ্যেও রাখতে চাই তাহলে কোনো সমস্যা নেই, ও লং হিসাবে এটা বানাবে। কিন্তু আপনি যদি উল্টাটা করেন যে এপাশ থেকে এপাশে যান, বড় জিনিসকে যদি ছোট জায়গায় রাখতে চান তখন কিন্তু আপনাকে এক্সপ্লিসিটলি আলাদাভাবে বলে দিতে হবে। এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্ট, যেখানে বলে যে আপনি কোনটাকে কোথায় কাস্টিং নিডেড। দেখেন বাইটকে আপনি যদি বাইটে রাখতে চান তাহলে কোনো সমস্যা নাই, বাইটকে যদি ক্যারেক্টারে কনভার্ট করতে চান তাহলে হচ্ছে কাস্টিং নিডেড, মানে এগুলো হচ্ছে কাস্টিং দরকার হয়। যেখানে আপনি দেখতে পারেন নাম হচ্ছে ইন্টিজার ছিল, ওটাকে আপনি ডাবল একটা ডেটার মধ্যে রাখলেন, সো 10.0 করে দিল, 10 থেকে 10.0। আবার নামকে যদি আপনি ফ্লোটের মধ্যে রাখেন সো আবার ওকে 10.0 দিয়ে দিল। এটা মানে এক্সপ্লিসিট ইমপ্লিসিট এটা হয়েছে, মানে অটোমেটিক এটা হয়েছে। আর উল্টা যদি করেন একটা ডাবল আর একটা ফ্লোট, এগুলোকে যদি আপনি ইন্টিজারে রাখতে চান তাহলে কি করতে হবে, আপনাকে ওগুলোকে সামনে ইন্ট করে করে জিনিসগুলো কনভার্ট করতে হবে। ফ্লোট টু ডাবল, ফ্লোট টু ডাবল কি করতে হবে একটু বলতে পারবেন? আপনি যদি ফ্লোট থেকে ডাবলে কনভার্ট করতে চান তাহলে কি এক্সপ্লিসিটলি বলে দেওয়া লাগবে নাকি অটোমেটিক হয়ে যাবে? ফ্লোট থেকে ডাবলে অটোমেটিক হয়ে কনভার্ট যাবে করতে, ম্যাম, হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে ম্যাম। ফ্লোট থেকে ডাবল, ফ্লোট ছোট ডাবল বড়, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। এখন ডাবলকে যদি আপনি ফ্লোটে রাখতে চান তখন বলে দিতে হবে ম্যাম। আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে আমি এটাকে ফ্লোটে কনভার্ট করতে চাই, তখন এই জাস্ট এই যে কি করবেন, এই একটা ভ্যারিয়েবল যেটা আপনি এখানে কনভার্ট করছেন তার আগে এখানে টাইপটা বলে দিবেন, বদলে দিলে এটা আমার হয়ে যাবে। সো আর কনভার্সনের কিছু আছে মনে হয় নাই। আচ্ছা আরেকটা জিনিস যাই দেখাই আমি, ইন্টিজার টু ক্যারেক্টার বা ক্যারেক্টার থেকে ইন্টিজার, এই জিনিসটা একটু দেখেন। আপনারা আস্কি কোড নাম শুনেছেন? আস্কি, ইয়েস ম্যাম। হ্যাঁ। তো আস্কি, আস্কি টেবিল আপনারা যদি এখানে একটু দেখেন, আস্কি নিয়ে আজকে আই গেস তো কথা বলার দরকার নাই। আচ্ছা এগুলোকে বলা হচ্ছে আস্কি টেবিল, আলাদা আলাদা করে দেওয়া আছে, আমি একসাথে চাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, না আজকে টেবিলটা আই গেস আজকে
না দেখালেও হবে, বড়টা কোথায়? আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে আপনাদেরকে যেরকম আমরা ক্যারেক্টার আমি শিখিয়েছি এর আগে, মনে করেন ক্যারেক্টারের মধ্যে কি থাকতে পারে, ক্যারেক্টারের মধ্যে আপনার এই যে অ্যালফাবেট গুলো থাকতে পারে, নাম্বার থাকতে পারে, স্পেশাল ক্যারেক্টার বলতে কি বোঝায়, হ্যাশ, ডলার সাইন, @ পার্সেন্ট, এরকম আরো অনেক কিছু আছে, তাই না? আমাদের কিবোর্ডে কিন্তু অনেকগুলো মানে ABCD অথবা নাম্বার গুলো বাদেও আরো অনেক কিছু আছে, সেগুলো সবগুলোই আসলে আমাদের ক্যারেক্টারের মধ্যে পড়ে। ঠিক আছে, এখন আপনি মনে করেন কম্পিউটারে ABCD অথবা নাম্বারগুলো টাইপ করলেন, বাট কম্পিউটার কিন্তু ডিরেক্টলি ওদেরকে ওইভাবে চিনে না। মনে করেন আপনি টাইপ করলেন A, ঠিক আছে, ও A কে কিন্তু ডিরেক্টলি এভাবে মনে রাখে না, ও কিন্তু কি বুঝে, শুধুমাত্র একটা নাম্বার বুঝে বা 01 এরকম করে বুঝে। সো ওটাকে আপনি যদি মনে করেন একটা ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করতে চান, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে কিন্তু নাম্বার আছে, দেখেন এই যে এ ক্যারেক্টারের জন্য ওটাকে যদি আপনি ডেসিমেলে কনভার্ট করেন একটা করে নাম্বার আছে, পরে এটাকে আসলে বাইনারিতে কনভার্ট করা যায়। তো প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা পার্টিকুলার নাম্বার অ্যাসাইন করা থাকে, ইউনিক নাম্বার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। তো আপনি যদি এই কাজটা করেন যে ক্যারেক্টার CR ইকুয়াল আপনি দিলেন A, আর আবার বলছেন যে আপনি কি করতে চান, এই ক্যারেক্টারটাকে আপনি নাম্বারে কনভার্ট করতে চান, তার মানে ক্যারেক্টার টু ইন্ট এইভাবে কনভার্ট করতে চান। তো এই জিনিসটা কিভাবে করতে পারেন, আপনি এই জিনিসটা এভাবে করতে পারেন, ইন্ট আস্কি, আমি ভ্যালুটা দিলাম আস্কি, আপনি কাকে কনভার্ট করতে চান, CR এর মধ্যে কে আছে, A, কোন ডেটায় কনভার্ট করতে চান, ইন্টিজারে কনভার্ট করতে চান। সো A এর করেসপন্ডিং যেই নাম্বারটা সেটা কত একটু দেখে আসি আমরা, যে বড় হাতের আপার কেস A, ওর জন্য যে ডেসিমেল নাম্বারটা সেটা হচ্ছে 65। সো প্রত্যেকটা এই নাম্বারগুলো যে আমরা বের করতে চাই, তাহলে আমি এখানে ইন্ট দিয়ে দিলাম। এরপরে আমি যদি প্রিন্ট করি system.out.println ASCII, এখন তাহলে কি হবে, CR এর মধ্যে কত আছে, স্টোর A, আমি কি করলাম ওই A, এটাকে ক্যারেক্টার হিসেবে দিই, A ক্যারেক্টারটার ওটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম, এই যে সামনে ইন্ট দিয়ে, তাহলে কি আসবে, A ক্যারেক্টারের করেসপন্ডিং যেটা ইন্টিজার ভ্যালু সেটা এখানে বসবে, তারপর এটা ASCII ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হবে। এখন আমি যদি রান করি, দেখেন 65 আসলো। সো ASCII ভ্যারিয়েবলের মধ্যে কত ভ্যালু স্টোর আছে, 65। এখন আপনি যদি চান যে এই এটাকে আবার ক্যারেক্টারে কনভার্ট করতে, যে আমি চাচ্ছি ক্যারেক্টার নিউ ক্যারেক্টার, এর মধ্যে আপনি কি করবেন, ASCII এর মধ্যে কত আছে, 65, মনে করেন আপনি এখানে যাচ্ছেন ইন্ট ভ্যালু ইকুয়াল 65, আপনি যাচ্ছেন এই ভ্যালুটাকে ক্যারেক্টারে কনভার্ট করতে, ইন্টিজার নাম্বারটাকে। এখন কিভাবে করতে পারেন, ভ্যালুর সামনে যদি আপনি ক্যারেক্টার দেন, দিয়ে .out.println এভাবে দেন, তাহলে আমি যদি এখানে নিউ ক্যারেক্টার দেই, তাহলে এখানে কি হবে দেখি, দেখেন A প্রিন্ট হলো। A কেন প্রিন্ট হলো, আমার নিউ ক্যারেক্টারের মধ্যে কত আছে, আমার ভ্যালুর মধ্যে ছিল 65, আমি কি করলাম 65 কে ক্যারেক্টারে কনভার্ট করলাম, 65 কে ক্যারেক্টারে কনভার্ট করলে ওটা হয় A। সো A কে আমি যখন নিউ ক্যারেক্টারটাকে প্রিন্ট করলাম, আমার A যেটা সেটা প্রিন্ট হলো। এটা নিয়ে কারো কোনো কনফিউশন?
স্যার বুঝতে পারছি কি কনভার্সনটা? Yes, জি ma'am. ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সো আপনারা যেটা কাজ করবেন, এই যে কনসাইজ নোটের মধ্যে যা যা আছে একটু ভালো মতো এগুলো একটু পড়াশোনা করবেন। এখানে আরো কিছু কনভার্সন আছে, বাট আপনাদের মোস্ট অফ দ্য টাইম এগুলোই লাগে। তো আমি একটু আরেকটা কয়েকটা জিনিস দেখাই দিই। আপনাদের ভ্যারিয়েবল গুলো শেষ। আচ্ছা, সো আমরা এতক্ষণ পর্যন্ত ভ্যারিয়েবল টাইপ কাস্টিং যেগুলো সেগুলো দেখলাম এখান থেকে। এখন আমরা কিছু দেখব অপারেটর। আচ্ছা, সো আমাদের অনেক টাইপের অপারেটর আছে, অনেক বলতে 1 2 3 4 5 6 টাইপের আমরা অপারেটর আছে, মানে বিভিন্ন টাইপ হিসেবে এখানে ভাগ করা আছে। ওই অ্যারিথমেটিকের মধ্যে কয়েকটা, মানে প্রত্যেকটার আন্ডারে আবার অনেকগুলো আছে। তো আমরা এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই যে এটা কোন টাইপের বা এরকম কোন টাইপের। আপনারা একটু আস্তে ধীরে পড়লে বুঝে যাবেন যে কোনটার আন্ডারে কি বা কোন অপারেটর কিভাবে কাজ করে। তো আমাদের কোনটা অপারেটর কিভাবে কাজ করছে এটাই হচ্ছে আসলে মেইনলি দরকার। সো প্রথমে যেটা আসি সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। এগুলো আপনারা সবাই অলরেডি জানেন, যোগ বিয়োগ গুণ ভাগ। এবং আরেকটা জানেন, মানে কাজ করে এসেছেন ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে মডিউলাস। এটা হচ্ছে আপনাদের নতুন হয়তো বা অনেকের কাছে, আর বাকিগুলো অলরেডি আপনারা করেই এসেছেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনাদের অ্যারিথমেটিক অপারেটর, এগুলো কাজ করার জন্য। সো আমরা একটু এগুলোর কাজগুলো দেখি। তো অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখব, প্রথমে মনে করেন আমি দুটো নাম্বার নিলাম, int num1 equal 5, int num2 equal 6। দুটো আমি নাম্বার নিলাম, এগুলোকে আমি এখন কি করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা হচ্ছে ফ্লো চার্টে কিন্তু অলরেডি এগুলো দেখেছি। সো আমাদের অ্যারিথমেটিক অপারেটর 5টা, যোগ বিয়োগ গুণ ভাগ, আর এটা হচ্ছে মডিউলাস। সো আমি এখন যেটা কাজ করতে পারি, num1 আর num2টাকে যোগ করব। তাহলে কি করতে পারি, ডিরেক্টলি এভাবেও লিখতে পারি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন num1 প্লাস num2। আমরা প্রিন্টের ভেতরেই ডিরেক্টলি এইভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। সো এটা আমি কম্পাইল করে রান করে দেখাই দিই যে আমরা কি করলাম, ডিরেক্টলি প্রিন্ট এই লাইনটার মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর ভেতরেই আমি যোগ করে দেখাই দিলাম যে num1 এটার ভ্যালু 5, num2 এর ভ্যালু 6, সো 6 5 11 আমার এখানে প্রিন্ট হয়ে গেল। সো আমার এখানে কাজ শেষ। এখন আপনাদের মনে করেন অনেক সময় এই যোগ ফলটা বা সামেশনটা দরকারও হতে পারে যে আমাদের পরে ইউজ করার জন্য। তো আপনি যদি ভাবে প্রিন্টের ভিতরে যদি ডিরেক্টলি মানে যোগ করে দিয়ে দেন, তাহলে কিন্তু এই যে 11 যে নাম্বারটা, এটা কিন্তু কোথাও স্টোর হবে না, স্টোর হচ্ছে না কোথাও। আপনি যদি চান যে এই যে যোগফলটা কোথাও স্টোর হোক, তাহলে আপনাকে এটাকে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে হবে। তাহলে কি করতে পারি, আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম, int sum equal num1 প্লাস num2 যোগ করলাম, এবং ওর এখানে আমি সামটাকে প্রিন্ট করলাম। এখন আমি এই সাম যেহেতু এখানে যোগ করে আমার সাম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়েছে, এই সামটাকে আমি এর পরে যত জায়গায় দরকার
বারবার আমি রিইউজ করতে পারবো। সেম জিনিসই কিন্তু হলো, বাট এই সামকে আমি এরপরে যদি আরো কোথাও দরকার হয় সামটাকে আমি ইউজ করতে পারছি। তো আমি যোগ করলাম, এখন যদি আমি বিয়োগ করতে চাই তাহলে কি করব? ইন্ট আমি ডিফারেন্স নিতে পারি অথবা সাবট্রাকশন যেটা সেটা নিতে পারি। ইন সাব num1 মাইনাস num2, তো 5 মাইনাস 6 নেগেটিভ একটা নাম্বার আসবে, কিন্তু আমার তো কোনো সমস্যা নেই নেগেটিভ নাম্বার আসলে আসুক, জাস্ট আমরা বিয়োগ ফলটা যেটা সেটা দেখাই দিব। সো সাবট্রাকশনের জন্য সাব আমি নিয়েছি, কম্পাইল, এটা আসলো। এরপরে আমি চাচ্ছি যে ডিভিশন করতে, ইন্ট মাল্টিপ্লিকেশন আগে দেখাই, মাল্টিপ্লিকেশন ইকুয়াল num1 ইন্টু num2, এখানে আমি দেখাচ্ছি মাল্টিপ্লিকেশন, সো 5 ইন্টু 6 5 6 30, আমার তিনটেই আসলো এখানে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশন আমরা কি ইউজ করি? স্ল্যাশ, ইন্ট ডিভিশন ইকুয়াল কত আসছে ভাগ করে? দেখা যাচ্ছে ভাগ করে কত আসছে আউটপুটটা? 0 0 আসছে, বাট 5/6 কি 0 হয়? নো ম্যাম 5/6 এটা কিন্তু 0 হয় না। কত হয় একটু ক্যালকুলেটরে কেউ ক্যালকুলেট করে বলতে পারবেন ফোনে? 5/6 0.833 0.833, এটাকে আমি কোথায় স্টোর করছি? এই যে এখানে তো আমাদের ক্যালকুলেশনটা এখানে হলো তাই না, 0.833 এই জায়গায়, 0.833টা আমার এই জায়গায় ক্যালকুলেট হলো। এই রেজাল্টটাকে আমি কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি? ডিফ, তাই না? সো এই ডিফ যেটা, এটার টাইপ কি? ইন্টিজার ইন্টিজার। কিন্তু, ইন্টিজার কিন্তু। এখন ও যেটা কাজ করবে, ও শুধুমাত্র ইন্টিজার ভ্যালু যেটা সেটাকে কিন্তু এখানে স্টোর করে দিবে, তাহলে ম্যাম জাস্ট 0 হবে। সেই জন্য শুধুমাত্র আমার এখানে 0 স্টোর করছে। বাট আমরা তো আসলে এরকম চাইনি, আমরা কি চাই? ফুল আউটপুট যেটা সেটাকেই আমি চাচ্ছি। ফুল আউটপুটটা কোন ডেটা টাইপের হওয়া উচিত? ডাবল অথবা ফ্লোট, তাই না? ইন্টিজারকে এখন ডাবল Yes, করে ma'am. দিতে হলো। তাহলে মনে Yes, করেন ma'am. তাহলে আমি করি একটু, তাহলে এই জায়গাটাতে যদি ডাবল দেই দেখি কোনো চেঞ্জ হয় কিনা। যে আমরা কি করলাম, কেন দিলাম এখানে? কারণ ও এখানে কি করছে, ফ্র্যাকশনাল, এখানে যেহেতু আমি ইন্টিজার নিয়েছিলাম, ও আর ফ্র্যাকশনাল গুলো না নিয়ে শুধুমাত্র জিরোটাকে নিচ্ছিল, সেজন্য হচ্ছে এই সমস্যাটা আমার হচ্ছে। অথবা আপনি যদি মনে করেন এখানে একটু বড় নাম্বার আমি নেই, 15 আর এটার মধ্যে ধরেন আমি নিলাম 4, আমি এখানে যদি ইন্ট যদি দেই আমার কত আসে দেখি। দেখেন 15/3 আমার আসছে হচ্ছে 3, সরি 15/4 আসছে হচ্ছে আমার 3। কত আসা উচিত এখানে? 15/4 এ 3 পয়েন্ট সামথিং। 3.75 আসা উচিত। তো আমার এখানে আসলে 15/4 এটা হচ্ছে 3.75 আসা উচিত। তো ও শুধুমাত্র, যেহেতু আমি ইন্টিজার নিয়েছি, ও শুধুমাত্র আমার 3টাকে এখানে রেখেছে। তাহলে আমরা একটা কাজ করি, যে এখানে আমি ডাবল দিয়ে দিই, তাহলে তো আমার আসা উচিত মনে হয়।
কিন্তু আসলো কত? $3.0 আসলো কিন্তু। কেউ কি বলতে পারবেন এটা কেন 3.0 আসলো? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, দেখেন আমার আমার ক্যালকুলেশন কিন্তু আগে রাইট সাইডে হয়েছে, ম্যাম তারপর নাম 1 অথবা নাম 2 যেকোনো একটাতে তো ওই দশমিকের জন্য ইয়েটা নিতে হওয়ার কথা না? এক্স্যাক্টলি। সো ও যেটা বলছে বা এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা যেটা আমার কেন এরকম প্রবলেম হচ্ছে, এখানে দেখেন আপনারা যেটা সবসময় মনে রাখবেন যে কোনো ইন্টিজারের সাথে ইন্টিজারে যদি আমরা ক্যালকুলেশন করি, ইন্টিজার যোগ প্লাস অথবা মাইনাস অথবা মাল্টিপ্লিকেশন অথবা ডিভিশন যাই করি না কেন, ইন্টিজারের সাথে ইন্টিজার যদি করি ক্যালকুলেশন, আমরা একটা ইন্টিজারই পাবো কিন্তু, ঠিক আছে? তার মানে একটা ইন্টিজারের সাথে নাম ওয়ানটার ডেটা টাইপ কি? ইন্টিজার। নাম টু এর ডেটা টাইপ কি? ইন্টিজার। সো আমি যখন ইন্টিজারের সাথে ইন্টিজারের ভাগ করছি, আমার আউটপুটটা কি আসা উচিত? ইন্টিজারই আসা উচিত, রাইট? রাইট সাইডে একটা ইন্টিজারের সাথে একটা ইন্টিজারের যখন আমি ভাগ করি, আমার আউটপুটটা একটা ইন্টিজারই আসে। বা ক্যালকুলেশন ভাগ করি, গুণ করি, যোগ করি, বিয়োগ করি, যাই করি না কেন, দুটোই যদি ইন্টিজার হয় আমরা একটা ইন্টিজারই পাবো। বাট এরকম যদি হয় একটা ম্যাম ইন্টিজার, ইন্টিজার ডিভাইডেড বাই ইন্টিজার হ্যাঁ মানে অলওয়েজ তো মানে ইন্টিজার আসবে না, মানে ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারে জাস্ট লাইক 5 ডিভাইডেড বাই 6, তখনও কি আমরা জাস্ট ইন্টিজার ভ্যালুটা নিব ইন্টিজার যেটা আসছিল ভ্যালুটাই পাবো, 0.83 হ্যাঁ হিসেবে? হ্যাঁ হ্যাঁ, ইন্টিজার ভ্যালুটাই পাবো। ইন্টিজারের সাথে ইন্টিজারের ক্যালকুলেশন ওকে যখনই হবে সব সময় আমরা একটা ইন্টিজার ভ্যালুই পাবো, এটা সবসময় মনে রাখবেন। ইন্টিজারের সাথে ইন্টিজারের যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, আমরা অলওয়েজ ইন্টিজারই পাবো। আর আমরা যদি ইন্টিজারের সাথে ডাবল অথবা ফ্লোট এগুলোর করি, যে ইন্টিজারের সাথে মনে করেন আমি করলাম ডাবলের, তাহলে আমি এটা একটা ডাবলই পাবো। বা ইন্টিজারের সাথে যদি আমি ফ্লোটের করি, আমি একটা ফ্লোটই পাবো। আপনি এখানে আমি প্লাস বলতে পারেন, মাইনাস বলতে পারেন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন যাই করি না কেন, ইন্টিজারের সাথে একটা ডাবলের বা ইন্টিজারের সাথে মানে ডাবলের যদি করি তাহলে আমরা ডাবল পাবো, ইন্টিজারের সাথে যদি আমরা ফ্লোটের করি তাহলে আমরা একটা ফ্লোট পাবো, মানে ফ্র্যাকশনাল পাবো। এখন দেখি আমাদের এখানে প্রবলেমটা কি হচ্ছে। এই যে আমরা লেফট সাইডে দিয়েছি ডাবল, বাট রাইট সাইডে কি হচ্ছে আমরা সেটা দেখি। তো রাইট সাইডের ক্যালকুলেশনটা কি হচ্ছিল, কি ছিল? নাম 1 বাই নাম 2 মানে 15/4। সো 15টা কি? 15/4 আমাদের কত আসছিল? দুইটাই ইন্টিজার। 3.75 এরকম একটা আসা উচিত 15/4। সো 15/4 হচ্ছে 3.75 আসা উচিত। বাট আমরা জানি যে দুটো ইন্টিজারের সাথে দুটো মানে একটা ইন্টিজারের সাথে আরেকটা ইন্টিজারের যখন আমি ক্যালকুলেশন করব, আমার আউটপুটটা কি আসবে? ইন্টিজার। মানে এই পোর্শন থেকে আমি কি পাবো? একটা ইন্টিজারই পাবো। তো তখন ও এই 3.75 কে ইন্টিজারে কনভার্ট করলে কত আসে? 3। দেখেন আমার লেফট সাইড রাইট সাইডে কোন ভ্যালুটা আসছে? 3 আসছে। এখন আমি রাইট সাইডে কত পেলাম? 3। 3 একটা কি কোন ডেটা টাইপ? ইন্টিজার। তো আমার রাইট সাইডে ইন্টিজারই আছে। এখন এই 3টাকে, এটা তো ইন্টিজার, ওকে আমি কোথায় স্টোর করতে চাচ্ছি? ডিভ নামের একটা ভ্যারিয়েবলে, তাই না? ডিভিশন। বাট এটা ডেটা টাইপটা কি? ডাবল। 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 এর আগে কিন্তু আমরা একটু দেখেছিলাম যে ইন্টকে আমরা ডাবলে কনভার্ট করছিলাম, এটা অটোমেটিক কনভার্ট হয়, তাই না? ছোটকে আমরা বড়তে রাখতে চাচ্ছিলাম, এটা অটোমেটিক কনভার্ট হয়ে যায়। তো 3টাকে যখন আমি, এটা ইন্টিজার 3, এটাকে যখন আমি ডাবলে এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, আমার কত স্টোর হবে? ইন্টিজারই স্টোর হবে। আমার ডিভ তো ডাবল একটা ভ্যারিয়েবল না? জন্য না ম্যাম 15 অথবা 4 এর যেকোনো একটা 15.2 বা না না না, আমার 4.2 আমি নিতে ওটার হবে। কথা আমি এখন এটার সলিউশন আমি চাচ্ছি না, আমি এটার কথাই বলছি যে কত আসবে, কত স্টোর হবে ডিভের ভিতরে? 3.2। 3.0 কিন্তু। যেহেতু দেখেন রাইট সাইডে আমরা কিভাবে 3 পেলাম, এটা কি কারো কোনো কনফিউশন আছে?
যারা দেখছেন একটু বলেন। স্যার আর কেউ নেই, আমি কিন্তু নাম ডেকে ডেকে জিজ্ঞেস করব। আমার কনফিউশন নাই ম্যাম। বাকি আর কারো? নো ম্যাম। আচ্ছা, সো এখানে আমাদের যেটা ম্যাম আমার কনফিউশন আছে কোথায় স্যার? এই ইয়াতে, মানে ডাবল ডেটা টাইপ আর ভেরিয়েবল যদি ডিফ থাকে তাহলে আমরা 3.0 কেন নিব, 3.75 কেন নিব না? আচ্ছা, প্রথমে আমার যেটা ক্যালকুলেশন, আপনি কি এই অপারেটরটা সম্পর্কে বুঝেছেন ভালো মতো? এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা এখানে কিভাবে কাজ করে কোনটা ম্যাম? আমি একটু এটা কপি করে নিয়ে যাই, ঠিক আছে? এখানে কোন কারণে কি হচ্ছে সেটা আমি একটু দেখাই। সো আমাদের এখানে কি হচ্ছিল, আচ্ছা, তো ওখানে আমরা দেখেছিলাম নাম 1 এর ভ্যালু কত? নাম 1 হচ্ছে আমার 15। এটা ডেটা টাইপ কি ছিল? ইন্টিজার। ইন্টিজার। নাম 2 এটার মধ্যে ছিল 4, এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। আমি যেটা বললাম যে যখনই আমরা দুটো ইন্টিজার নিয়ে ক্যালকুলেশন করব, আমাদের আউটপুট বলতে আমি কিন্তু এই ডিভের মধ্যে কি আছে সেটা আমি বলছি না। আউটপুট বলতে দেখেন, এটা যেহেতু অ্যাসাইনমেন্ট অপারেটর, আগে আমার রাইট সাইডের এতটুকুর ক্যালকুলেশন করে আমি একটা আউটপুট মানে রেজাল্ট পাবো, ক্যালকুলেশনের রেজাল্টটা পাবো, পরে এই রেজাল্টটাকে আমি এখানে স্টোর করবো। তো এই ক্যালকুলেশন করে আমি কত পাবো? তো দুটো ইন্টিজারকে নিয়ে যখন আমি কেন ক্যালকুলেশন করব, মানে ক্যালকুলেশন বলতে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, বা সরি এটা হচ্ছে ভাগ, তারপর হচ্ছে মডিউলাস, যাই করেন না কেন। তো সব সময় দুটো ইন্টিজারকে নিয়ে যখন আমি ক্যালকুলেশন করব, সব সময় আমার আউটপুট যেটা বা ওই রেজাল্টটা যেটা, সেটা আমরা ইন্টিজারেই পাবো, ঠিক আছে? এখন আমার নাম 1 বাই নাম 2, নাম 1 এ কত? 15, আর নাম 2 তে কত? 4। তো এখানে ফ্র্যাকশনালি আসা উচিত, মানে ম্যাথমেটিক্যালি আসা উচিত কত? 3.75। বাট আমরা জাভায় কি জানি, যে দুটো ইন্টিজার, দেখেন 15ও কিন্তু ইন্টিজার, 4ও একটা ইন্টিজার, আমরা ওটাকে ইন্টিজার হিসেবে স্টোর করছি, এটা ম্যাথমেটিক্যালি আসা উচিত। বাট আমরা যেহেতু দুটো ইন্টিজার নাম্বার নিয়ে ক্যালকুলেশন করছি, আমাদের আউটপুটটা কি আসবে? এখানে এতটুকুর মধ্যে ইন্টিজারই আসবে। সো 3.75 এটাকে আমরা কিভাবে ইন্টিজারে কনভার্ট করব? শুধু 3। শুধুমাত্র 3 থাকবে, ও ডেসিমেল নাম্বারের আগে যেটা সেটাই শুধুমাত্র থাকে। তার মানে যেহেতু আমাদের এখানকার দুটো নাম্বারই ইন্টিজার, আমরা শুধুমাত্র এখান থেকে 3 পাবো এই জায়গায়। এটা কি বুঝছেন স্যার? ইয়েস ম্যাম। যখনই আমরা দুটো নাম্বার নিয়ে ক্যালকুলেশন করব, মানে 3 প্লাস 4, মানে দুটো নাম্বার 15 প্লাস 4, 15 মাইনাস 4, 15 ইন্টু 4, দুটো নাম্বার নিয়ে যখনই আমরা গুণ যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, আমাদের দুটো নাম্বার যদি ইন্টিজার হয়, আমরা এখান থেকে রেজাল্টটা আমরা একটা ইন্টিজারই পাবো। তো এই জায়গাটুকু থেকে আমি ইন্টিজার পেলাম, এই যে এতটুকু পোর্শন থেকে আমি একটা ইন্টিজার নাম্বার পেলাম 3। এখন আমার রাইট সাইডের ক্যালকুলেশন কিন্তু শেষ। এখন আমি কি করছি, যেহেতু আমার এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, আগেও রাইট সাইডের কাজটা করবে, করে আমি কত পেলাম? 3 পেলাম। 3টাকে আমি কোথায় স্টোর করব? ডিভ নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। বাট ডিভ নামের ভ্যারিয়েবলটা কিন্তু ডাবল। ডাবল বলতে কি, এর মধ্যে আমি ফ্র্যাকশনাল রাখতে পারি। সো ও যেটা কাজ করবে, এই 3 তো ইন্টিজার ছিল, ওটাকেও ধরেন জোর করে ডাবল বানাবে বা ফ্র্যাকশনাল বানাবে। সো ও কি করবে, 3টাকে যখন ও ডিভ ডাবল নাম টাইপের কোন একটা ভ্যারিয়েবল মধ্যে স্টোর করছে, 3টাকে ও 3.0 হিসাবে স্টোর করবে ডিভ এর ভেতরে। এখন ডিভ যদি আমি প্রিন্ট দেই, আমার 3.0 প্রিন্ট হবে। এটা কি বুঝছি? ইয়েস ম্যাম। এর আগে যেহেতু মনে করেন, দেখেন আমাদের একটা যেটা আমরা করেছিলাম, আমাদের প্রবলেম যেটা হচ্ছিল, যে আমরা এই যে এখানে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে দুটো নাম্বারকে আমরা যখন ভাগ করি, নাম 1 বাই নাম 2, কত আসে এখানে আমার?
3.75 আমরা যদি ইন্টিজার টাইপেরই একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি তাহলে কত থাকবে 3টাই কিন্তু স্টোর হচ্ছে শুধুমাত্র ইন্টিজারটাই বাট আমরা যদি এটাকে ডাবল টাইপের একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি ও এখান থেকে রাইট সাইডে তো আমরা একটা 3 পাচ্ছিলাম 3টাকেও 3.0 হিসাবে স্টোর করবে এটা নিয়ে কারো কোনো কনফিউশন কি এখনো আছে যেটা কিভাবে কাজটা করলো সো আমাদের দুটো ইন্টিজার নিয়ে আমরা যখনই কাজ করব দুটোর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন আমাদের ওগুলোর মধ্যে ক্যালকুলেশন যেটা হবে সেটা একটা ইন্টিজারই হবে কিন্তু আমরা যদি মনে করেন একটা ইন্টিজার আর আরেকটা ডাবল নিয়ে কাজ করি আমার আউটপুট যেটা বা রেজাল্ট যেটা সেটা কিন্তু আমরা একটা ডাবলই পাবো মানে আপনি যদি এভাবে কাজ করেন আমি দেখাই আচ্ছা মনে করেন আপনি 5 প্লাস 3.5 দেখেন আউটপুটটা কিন্তু আমি একটা ফ্র্যাকশনালি পাইলাম মনে করেন এটা একটা ইন্টিজার এটা ধরেন আপনি ডাবল বা ফ্লোট আপনি যেটা ধরুন না কারণ আমি যেহেতু ইয়া করি নাই এটা হচ্ছে এরকম আপনি যদি একটা 5 ইন্টু 6.7 যদি গুণ করেন একটা ইন্টিজারের একটা ডাবলের আউটপুটটা কিন্তু আপনি একটা ডাবলই পাবেন দুইটা ডাবল যদি গুণ করেন বা ভাগ করেন যাই করেন তখন তো ডাবলই পাবেন ওটা কোনো ইয়া নেই মানে ওটা জানেনি অলরেডি লাইক 4.56 এর সাথে যদি আপনি 5 6.6 এভাবে গুণ করেন তাহলে তো আপনি অবশ্যই একটা ডাবলই পাচ্ছেন তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা একটা ইন্টিজারের সাথে ডাবল যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন আমরা আউটপুটটা একটা ডাবলই পাবো এখন আপনারা তাহলে এইখানে কি কাজ করতে পারেন বলেন দেখি আমি পুরো নাম্বারটা চাচ্ছি এখান থেকে 3.75 এখান থেকে চাচ্ছি এখান থেকে আমি 3.75 এই ভ্যালুটা আমি চাচ্ছি এখান থেকে আমি এখানে যেহেতু দুটো ইন্টিজার নাম্বারই ক্যালকুলেশন করেছি সেজন্য আমার এখান থেকে কিন্তু আমার 3 এসেছে একটা ইন্টিজার নাম্বারই এসেছে তাহলে আমি এখানে কি করতে পারি কি করলে আমার ডিভের ভেতরে 3.75 আমি আনতে পারবো এই কোডটার মধ্যে কি চেঞ্জ করলে যেহেতু এখানে দুটো ইন্টিজার নাম্বার ছিল দুটোকে ভাগ করে আমি একটা ইন্টিজার নাম্বারে পেয়েছি তো আমার এই যে 0.75টা বাদ গিয়েছে তাই না দুটো ইন্টিজার নাম্বার নিয়ে যেহেতু ক্যালকুলেশন ছিল এখন আমি যদি কোনোভাবে একটা নাম্বারকে একটা ভ্যালুকে মানে নাম্বার 1 হোক আর নাম্বার 2 হোক এটাকে কোনোভাবে যদি ডাবলে কনভার্ট করে দিতে পারি মনে করেন এটা যদি ডাবল হয় আর এটা যদি ইন্টিজার হয় তখন আমার ভ্যালুটা কত আসবে বলতে পারবেন কোন ডেটা টাইপের আসবে ডাবল বাই ইন্টিজার তাহলে কোন ডেটা টাইপ আসবে কথা শোনা যাচ্ছে ইয়েস ম্যাম কি আসবে আমি যদি কোনোভাবে একটা নাম্বারকে মানে এখানে দুটো তো ভ্যালু আছে দুটো ইন্টিজার ছিল আমরা এখানে দেখে এসেছি আমি যদি যে কোনো একটাকে ডাবল বানাতে পারি তাহলে এই দুটো ক্যালকুলেশন করে কত পাবো আমরা কোন ডেটা টাইপের ভ্যালু পাবো একটা ডাবল আর একটা ইন্টিজারকে ডাবলই পাবো 3.75 তখন কিন্তু আমরা একটা ডাবলই পাবো তার মানে তখন আমরা ফুল 3.75টাই পাবো তাহলে আমরা কি করতে চাচ্ছি যেহেতু আমার এখানে প্রবলেম হচ্ছে যে দুটো ইন্টিজার নাম্বারকে আমি যেহেতু ভাগ করছি এটাও ইন্টিজার আর এটাও ইন্টিজার সেজন্য আমি আউটপুটটা একটা ইন্টিজারই পাচ্ছিলাম সো 3.75 এর জায়গায় আমরা এই জায়গাটা থেকে শুধুমাত্র 3 পাচ্ছি দুটো ইন্টিজার নিয়ে যেহেতু কাজ করছি এখন আমি যেটা করতে চাচ্ছি যে কোনো একটা ভ্যালু এটাও ইন্টিজার এটাও ইন্টিজার আমি যদি একটা ইন্টিজারকে ডাবলে কনভার্ট করি ডাবলে আমরা কিভাবে কনভার্ট করতে পারি আমি জোর করে কনভার্ট করছি এক্সপ্লিসিটলি কনভার্ট করছি সো আমি ইন্টিজারকে ডাবলে কনভার্ট করতে চাচ্ছি
তো আমি যেটা করব ডাবল লিখলাম, তাহলে আমি কি করছি দেখেন, num1 এর ভ্যালু কত ছিল 15, এখন ওকে ওর সামনে যেহেতু আমি ডাবল দিয়েছি, সো আমার এই জায়গার মধ্যে কত বসছে, এখানে কত হয়ে গেল ভ্যালুটা, 15.0 ইয়েস, এই জায়গায় এখন ভ্যালুটা হয়ে গেল 15.0। তার মানে এটা হচ্ছে 15.0 বাই num2, এটা এখন ইন্টিজার আছে, এটা হচ্ছে 4, সো ডাবল বাই ইন্টিজার 15.0, এখন আমার এভাবে ক্যালকুলেশনটা আসছে 15.0 বাই 4, তো একটা ডাবল একটা ইন্টিজারকে দিয়ে যদি ভাগ করি আমার আউটপুট কিন্তু একটা ডাবলই হবে, তার মানে এখন আমার 3.75 আসার কথা। এখন আমি একটু কম্পাইল করি, রান করি, এখন দেখেন 3.75ই আসলো। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে আমাদের ডেটা টাইপ কনভার্সনটা কিভাবে আমরা করছি, আর এই যে আমাদের যদি এরকম কোন আমরা ভ্যালু চাই তখন আমাদের কি হবে। মনে করেন আপনাদেরকে এভারেজ করতে দিল 4টা নাম্বারের, 4টা নাম্বারই হচ্ছে ইন্টিজার নাম্বার, বাট এভারেজ তো আপনার আসলে ফ্র্যাকশনে আসা উচিত, এবং হোল ফ্র্যাকশন যেটা সেটা আপনি কিভাবে নিতে পারেন এটা একটু বাসায় ট্রাই করে দেখি। সো এটা ছিল ডিভিশন। আর আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে আপনার মডিউলাস বা মড বলতে পারেন। এই যে, তো মডিউলাস বা মড এটা হচ্ছে আমার ভাগশেষ বের করে বা রিমাইন্ডার আমরা যেটাকে বলি, এটা হচ্ছে এই সাইনটা, পার্সেন্ট সাইন দিয়ে আমরা আসলে মড বের করি। মড হচ্ছে আপনার রিমাইন্ডারটা বের করে। সো আপনি এর আগে যেরকম বের করলেন 15, ধরেন আপনি এখানে করলেন 15 কে আপনি 4 দিয়ে ভাগ করলেন, তাহলে 3 4 এ 12, তো এটা আমার কিন্তু একটা রিমাইন্ডার, তাই না, ভাগশেষ। এখন যদি আমি এটা বের করি যে 15 mod 4 int mod equal num1 mod num2, তাহলে 15 mod 4 এটা দিলে আমার কত আসা উচিত, 15 কে 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা থাকে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। সো mod, দেখেন 3 আসলো। সো 3টা আমরা কিভাবে পেলাম, 15 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, করে রিমাইন্ডার যেটা পাবো বা ভাগশেষ যেটা পাবো সেটাই হচ্ছে আমার মড করার রেজাল্ট। তো এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আজকে যেগুলো দেখালাম এটার মধ্যে এটা একটু মনে রাখবেন, এগুলো আই গেস আপনারা পারবেন, সমস্যা নেই। এই যে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে টাইপ কনভার্সন কিভাবে করছি, টাইপ কাস্টিং কিভাবে করা হয়, অটোমেটিক কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে 5টা নাম্বার নিবেন, 5টা নাম্বারের এভারেজ বের করবেন এবং এভারেজটা যাতে আপনার ডাবলেই আসে। এটা কাজ করে আমাকে একটু মনে করেন যদি মানে জাভাতে করেন তাহলে জাভার ফাইল যেটা সেটা পাঠিয়ে দিবেন, মানে মেইল করে দিতে পারেন যদি এই কাজটা এটা করেন, যে টাইপ কনভার্সন আপনারা করতে পারছেন কিনা, আর যদি কোথাও আটকান সেটার জন্য আপনারা ডিএম করতে পারেন।